ইংল্যান্ড। তো ওরা যখন আমাদের উপর চেপে বসেছে তখন হচ্ছে যে প্রাথমিক 10 থেকে 15 বছরের মধ্যেই আমাদের এখানে যে একটা ম্যাসাকার তৈরি হয়েছে, ওদের অব্যাহত লুটপাটের কারণে আমাদের এখানে যে দুর্ভিক্ষ তৈরি হয়েছে এবং আমরা যে গরিব রাষ্ট্রে পরিণত হয়ে গিয়েছি, এবং তারা তো অনেকগুলো কাজ করেছে। তাদের নিয়ে তো তারা যে আমাদের উপর যে একটা দীর্ঘমেয়াদী জুলুম চাপিয়ে দিয়েছে, সেই জুলুম থেকে আমরা এখনও মাথা তুলে দাঁড়াতে পারি নাই। কারণ তারা আমাদের শিক্ষা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, আমাদের প্রযুক্তিগত যে জ্ঞান ছিল সেটা আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে, ইত্যাদি অনেক কাজ করেছে। তো তখন এই অঞ্চলের মুসলমানদের মধ্যে এবং মুশরিকদের মধ্যে সাময়িক একটা জোটবদ্ধতা দেখা গিয়েছে। আচ্ছা, সেই জোটবদ্ধতার মধ্য দিয়ে এখানে একটা মিলমিশ এবং একসাথে পরবর্তী 100 বছর পরে 1757 পরে 1857 সালে যে মহাবিদ্রোহটা হয়, সে সেনা বিদ্রোহ বলা হয়। সেই বিদ্রোহে কিন্তু হিন্দুরাও যুক্ত হয়েছে। হিন্দু বলতে আমি মুশরিকদেরকে বুঝিয়েছি, মুশরিকরাও যুক্ত হয়েছে, মুসলমানরা যুক্ত হয়েছে। তো যদিও নেতৃত্বে মুসলমানরা ছিল, যে দ্বিতীয় বাহাদুর মোগলের সন্তান যিনি ছিলেন, উনি ছিলেন হচ্ছে যে কেন্দ্রে, কিন্তু মূল সাপোর্টটা দিয়েছে হচ্ছে যে মুশরিকরা। মুশরিকরা সবচেয়ে বেশি এখানে, যেহেতু মুশরিকদের সংখ্যাও বেশি, তারা এফোর্টও দিয়েছে বেশি। আচ্ছা, তো এই যে মহাবিদ্রোহ হয়েছিল সে সময়, সেই বিদ্রোহটার পরে মুসলমান এবং মুশরিকদের মধ্যে আন্তরিকতাটা আর একটু বেড়ে গিয়েছিল। তো বেড়ে গিয়েছিল, কিন্তু এইটা সাময়িক ছিল। সাময়িক ছিল। তো দুই পক্ষ চেয়েছিল যে আমরা আপাতত খ্রিস্টানদের হাত থেকে মুক্তি চাই। তো খ্রিস্টানদের হাত থেকে মুক্তি চাওয়ার যে বিষয়টা, সেটা নিয়ে তারা দুই পক্ষ এক ছিল এবং দুই পক্ষ একসাথে আন্দোলন করছিল। আন্দোলনের সূত্র ধরে এটা চলছিল। এর মধ্যে 1905 সালে একটা ঘটনা ঘটে। আচ্ছা, 1905 সালে বঙ্গভঙ্গ হয়। বঙ্গভঙ্গটা কেন হয় সেটা হচ্ছে যে, আমি তো আগে বলেছি আপনাকে যে বাংলাকে কন্ট্রোল করা যাচ্ছিল না। যদিও বাংলা তখন ছিল হচ্ছে ইংরেজদের রাজধানী, টোটাল হিন্দুস্তানের রাজধানী ছিল বাংলা, মানে কলকাতা ছিল টোটাল রাজধানী। আচ্ছা, পুরো হিন্দুস্তানের রাজধানী ছিল কলকাতা। ইংরেজরা কলকাতাকে তাদের রাজধানী হিসেবে ফিক্সড করেছে। তো কলকাতা তো বাংলাই। তো সে কারণে বাংলাকে তারপর তারা কি রাজধানী কন্ট্রোল করা যাচ্ছে না, রাজধানীর যে প্রদেশ সেটাই কন্ট্রোল করা যাচ্ছে। এটা তো একটা ভয়ঙ্কর বিষয়। তো ওরা এটা নিয়ে অনেক গবেষণা করে চিন্তা করে হচ্ছে যে পূর্ববঙ্গ এবং আসামকে আলাদা একটা রাজ্যে যদি বানিয়ে দেওয়া যায়, তাহলে হচ্ছে সেখানে আলাদা প্রশাসক, আলাদা পুলিশ বাহিনী ইত্যাদি যদি করা যায়, তাহলে হচ্ছে কন্ট্রোলিংটা আর একটু বাড়বে। এই প্রসঙ্গে তারা এটাকে আলাদা করে। এটাকে অ্যাকসেপ্ট করেন হচ্ছে যে আমাদের ঢাকার নবাব। উনি এটাকে অ্যাকসেপ্ট করেন ভিন্নভাবে। উনি ভেবেছেন যে আসলে কোনোভাবে, নবাব সলিমুল্লাহ সাহেব, উনি আসলে ভেবেছেন যে কোনোভাবেই আসলে ইংরেজদেরকে এখান থেকে তাড়ানো যাবে না, মানে উনি একরকম পরাজয় স্বীকার করে নিয়েছেন। তো তাহলে যেটা করতে হবে সেটা হচ্ছে যে ইংরেজদের সাথে সহযোগিতা করে মুসলমানদের কীভাবে উন্নয়ন করা যায় এই বিষয়টা আমাদেরকে ভাবতে হবে। আচ্ছা, তো উনি এই ভাবা থেকে উনি এটাকে স্বাগত জানিয়েছেন এবং হচ্ছে যে উনি এখানকে ঢাকায় যাতে একটা আলাদা প্রদেশের রাজধানী হয় সেটার জন্য উনি প্রচেষ্টা চালিয়েছেন এবং হচ্ছে যে অন্যান্য বিষয়গুলো মুসলমানদেরকে বোঝাচ্ছে। ওনার এক ভাই আবার এটার বিরুদ্ধে বিদ্রোহ করছিল যে না, এটা করা যাবে না, আমরা এক প্রদেশকে আলাদা করতে দিব না, ঢাকাকে রাজধানী করতে দিব না। ঢাকা যদি রাজধানী হয় তাহলে ইংরেজরা আমাদের উপর এখানে আর একটু চেপে বসবে এবং আমরা এখন যতটা স্বাধীন আছি তখন আর স্বাধীন থাকতে পারবো না, ইংরেজদের কথায় উঠতে হবে, বসতে হবে ইত্যাদি বিষয়টা। ওনারও আরেক ভাই এটার বিরুদ্ধে কথা বলছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। কিন্তু নবাব সলিমুল্লাহ সবাইকে বোঝাচ্ছিলেন যে এটাতে আসলে আমাদেরই লাভ। ঢাকা যদি রাজধানী হয়, একটা প্রাদেশিক রাজধানী হয়, তাহলে এটা আমাদের লাভ, এটা উনি বোঝাচ্ছিলেন। ওনার এই বুঝটা বেশিরভাগ মুসলমানরাই মেনে নিয়েছে। মুসলমানরা যখন এই বুঝটা মেনে নিয়েছে তখনই মুশরিকরা খেপে গিয়েছে। আচ্ছা, এটা একটা ভয়ঙ্কর বিষয় যে 1905 সালে যখন প্রথম আলোচনার বিষয়টা আসে তখন সবাই খুশি হয়েছিল, এই হিন্দুদের ভালোই লেগেছে যে ওখানে মুসলমানরা একটু বেশি ডিস্টার্ব করতেছে, তাদেরকে কন্ট্রোল করা যাবে। কিন্তু যখনই সলিমুল্লাহ এটার ভিন্ন ব্যাখ্যা দাঁড় করালেন যে না, ঢাকার একটা উন্নয়নের দরকার আছে, ঢাকায় কোনো ইলেকট্রিসিটি নেই, এই নাই সেই নাই, এটা এখন হবে, রাজধানী হওয়ার কারণে এই সুবিধাগুলো হবে, মুসলমানরা উপকার হবে, এখানে স্কুল হবে, কলেজ হবে, মাদ্রাসা হবে, ইউনিভার্সিটি হবে, এই যখন বোঝাচ্ছিলেন তখন গিয়ে এরা আবার ঘুরে গেল। তখন একটা বঙ্গভঙ্গ বিরোধী একটা আন্দোলন চালু হলো। এই চালুতে মুসলমানরা অবাক হয়ে গেল যে এরা তো আমার ভাই ছিল,
এই মুশরিকরা তো এই 5 সালের আগ পর্যন্ত আমার ভাই ছিল, ওরা এখন আমার বিরুদ্ধে আন্দোলন করলো কেন? এই যে আমাদের এখানে সূর্য সেন, প্রীতিলতা ওয়াদ্দেদার, এই এদের যারা নাম শোনা যায় এবং যাদেরকে স্বাধীনতাকামী হিসাবে চিহ্নিত করা হয়, এরা আসলে ছিল হচ্ছে যে মূলত হিন্দুত্ববাদী আন্দোলনের নায়ক। ওরা মুসলমান বিরোধী আন্দোলন করেছিল, কিন্তু ওদেরকে আমরা এখন মনে করেছি ওরা আমাদের স্বাধীনতা সংগ্রামের লোক। ওরা তখন ইংরেজদের বিরুদ্ধে যে আন্দোলনটা করছে, এটা মূলত ইংরেজদের বিরুদ্ধে আন্দোলন না, এটা হচ্ছে ইংরেজরা কেন মুসলমানদেরকে সুবিধা দিচ্ছে তার বিরুদ্ধে আন্দোলন। এবং এই আন্দোলনটা ভয়ানক আকার ধারণ করে, অনেক বেশি মানে সন্ত্রাসবাদ তৈরি হয়। তো সেই সন্ত্রাসবাদের ইস্যুতে 1911 সালে সেটা আবার রদ হয়ে যায়। আচ্ছা, তো এই যে ঘটনাটা, এই ঘটনা মুসলমানদের মনে অনেক বড় একটা পীড়া দেয় এবং তারা তখন বুঝতে পারে যে আমাদেরকে আসলে আগের লড়াইয়ে ফিরে যেতে হবে, মুসলিম এবং মুশরিকের যে লড়াইটা। তখন 1906 সালে মুসলিম লীগ, 1906 সাল অথবা 5 সালের শেষে মুসলিম লীগ প্রতিষ্ঠা হয় এবং সেটা হয় কিন্তু ঢাকায়। এই যে আসান মঞ্জিলে, ঢাকায় যে নওয়াব সলিমুল্লাহর বাড়ি, ওখানে সারা ভারতবর্ষ থেকে অথবা সারা হিন্দুস্তান থেকে যত মুসলিম নেতা আছে তাদেরকে এখানে আনা হয়। 3 দিন তারা এখানে থাকে এবং তারা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে। প্রায় 3000 ডেলিগেট এখানে ছিল। তারপর তাদের সবার সমন্বয়ে মুসলিম লীগ গঠিত হয়। তখন আমরা মুসলিম জাতীয়তাবাদের একটা ইস্যু তৈরি হয়, সেই ইস্যুটাই সামনে আসে। তো এখানে অনেক ঘটনা ঘটেছে, এখানে অনেকগুলো ঘটনা ঘটেছে। সেই ঘটনার মধ্যে আমি শুধু জিন্দা সাহেবের ঘটনাটা বলি। কংগ্রেসের সাথে রিলেটেড ছিলেন, উনি মুসলিম লীগে তখনও যোগ দেননি, উনি কংগ্রেসের সাথে জড়িত ছিলেন। উনি অনেক চেষ্টা করেছেন যে মুসলিম লীগ এবং কংগ্রেসের সাথে একটা সমন্বয় করে ফেলা, যে স্বাধীনতা হওয়ার আগেই যদি আমরা আলাদা হয়ে যাই তাহলে স্বাধীন হলে আমরা কিভাবে চলবো এই রাষ্ট্রে। তো তখন উনি এই দুই পক্ষকে একত্র করার জন্য অনেক চেষ্টা করেন। প্রত্যেকটা চেষ্টায় উনি দেখেছেন যে হচ্ছে যে উনি কংগ্রেসদের কাছ থেকে যে ওয়াদাটা নিয়েছেন সেই ওয়াদাটা তারা রাখেনি। আচ্ছা, মানে হিন্দু নেতারা যে ওয়াদাগুলো দিয়েছে তারা কোনো ওয়াদাই রাখেনি, মানে তারা কোনোভাবেই মুসলমানদেরকে সহ্য করতে পারে না। আচ্ছা, এটা যখন মুসলমানদের কাছে কনফার্ম হয়েছে তখন মুসলমানরা অ্যাকচুয়ালি বুঝতে পেরেছে যে খ্রিস্টানদের যে জুলুম তার চাইতে মুশরিকের জুলুম আরও কঠোরভাবে আমাদের উপরে চেপে বসবে। তখনই তারা সিদ্ধান্ত নিয়েছে হচ্ছে তারা আলাদা হয়ে যাবে। আচ্ছা, তারা মুশরিকদের সাথে তাদের একসাথে বসবাস করা পসিবল না। এর মাধ্যমেই দ্বিজাতি তত্ত্বর উদ্ভব হয়েছে। দ্বিজাতি তত্ত্ব যে মুসলমানরা খুব হাউস করেছে বিষয়টা এরকম না, এটা তাদের প্র্যাকটিসিং একটা অভিজ্ঞতা থেকে তারা এটা পেয়েছে যে হিন্দুদের সাথে আসলে এক রাষ্ট্রে থাকাটা যাবে না, এটা মুশকিলের কাজ। আচ্ছা আচ্ছা, তাহলে মুসলিম প্রভাবাধীন বা মুসলিম অঞ্চল যেগুলো আছে সেগুলোকে আলাদা করতে হবে। তো এই আলাদা করতে তো ওরা চায় না, এটা নিয়ে তো অনেক দেন দরবার। তো তখন দুইটা মুসলমান অঞ্চল যেগুলোতে মুসলমানরা সবসময় দুইটা ইলেকশনেই আপনি জানেন হয়তো যে 1935 সালে ইংরেজ আমলে একটা ইলেকশন হয়, 1946 সালে একটা ইলেকশন হয়, প্রাদেশিক নির্বাচন হয়। তো সে প্রাদেশিক নির্বাচনে বাংলা এবং হচ্ছে যে পাঞ্জাব, এই দুইটা প্রদেশে মুসলমানরা সংখ্যাগরিষ্ঠতা পায় হিসাবে এই দুইটা প্রদেশ মুসলমানরা পুরোপুরি পেয়ে যাওয়ার কথা। আচ্ছা, কিন্তু দ্বিজাতি তত্ত্ব মানার একটা নেগোসিয়েশনের অংশ হিসাবে এই দুইটা অঞ্চলকেও কী করা হয়, ভাগ করা হয়। অথচ যেগুলো হিন্দু প্রভাবাধীন প্রদেশ ছিল সেগুলো কোনোটাই কিন্তু কী হয় নাই, ভাগ হয়নি। কিন্তু বাংলা সবসময় 1935 সালে নির্বাচনে ইলেকশনে জিতেছে, বাংলাতে মুসলমান বেশি। কলকাতা আমরা এখন হিন্দুদের শহর হিসেবে ছেড়ে দিতে বাধ্য হয়েছি, কলকাতা কখনো হিন্দুদের শহর ছিল না, এটা মুসলমানদের শহর। এবং আপনি জানেন যে শেখ মুজিবুর রহমান কিন্তু কলকাতার একজন শক্তিশালী নেতা ছিলেন। আচ্ছা, তারপরে হচ্ছে যে আপনার পাঞ্জাবকেও আমাদেরকে আলাদা করে দিতে হয়েছে। এই দুইটা প্রদেশেই কিন্তু আপনার হচ্ছে যে মুসলমান প্রভাবাধীন এবং মুসলমানরা এখানে সংখ্যাগরিষ্ঠ ছিল। এটা দ্বিজাতি তত্ত্বের অংশ হিসেবে, মানে নেগোসিয়েশনের অংশ হিসেবে ভাগ করে দিতে হয়েছে। আমার দ্বিজাতি তত্ত্বটা আমি মনে করি হচ্ছে যে দ্বিজাতি তত্ত্বটা আমাদের একটা মুক্তির সনদ।